মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো ভালোবাসা ফিরে এলো। ভালোবাসা ফিরে এলো। আইফের, তোমাকে একটা কথা বলবো, তবে তুমি কিন্তু হাসবে না, ঠিক আছে? বলো ইয়াদিগার, কি বলতে চাইছো? আমার মনে হচ্ছে যে আমাদের মুকাদ্দেস আপার মতো আমারও হয়তো একটু একটু করে মাথা খারাপ হতে শুরু করেছে। আমার তো ভাবতেই অবাক লাগে, এই বাড়িতে এতদিন থাকার পরও তুমি কিভাবে সুস্থ আছো। এটা সত্যি একটা কঠিন কাজ। কিন্তু হঠাৎ কি হলো, কেন এমন বলছো? আইফের, গত রাতে আমি ভাইজানকে দেখেছি, কিন্তু যেমন এলো তেমন চলেও গেল, মানে স্বপ্নের মতো কিন্তু বাস্তব। তার উপর ভাইজানের পাশে মুকাদ্দেস আপাকে দেখলাম আমি, তাই ভাবছি যে আমার হয়তো ডাক্তারের কাছে যাওয়া উচিত। তুমি কি বলো আইফের? ও, ওদেরকে একসাথে দেখেছো? আমি জানি না আইফের। শোনো ইয়াদিগার, শেফকেত ভাইজানের সাথে যখন দেখাই হয়েছে তাহলে কেন বলনি? আয়দার ওনার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চায়। আচ্ছা, উনি কবে বাড়ি ফিরবেন বলো তো? ওফ, কি বলছো আইফের? কি করবো ইয়াদিগার, বয়স হয়ে যাচ্ছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলতে চাই। আইফের, তুমি কিন্তু ব্যাপারটা নিয়ে বড্ড বাড়াবাড়ি করে ফেলছো। তোমার যে কি হবে কে জানে। সবাইকে শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল ভাবি। কি নিয়ে কথা বলছো তোমরা? এই ভদ্র মহিলার আবার কিশোরী হবার শখ জেগেছে, আমরা সেটা নিয়েই কথা বলছিলাম। আশ্চর্য তো, এটা তুমি কি বলছো? আমি তো তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি ইয়াদিগার। এখন তো মেরিয়েমও আমাকে ভুল বুঝবে। তবা তবা। আইফের, ঘটনা কি আমিও একটু শুনি। মেরিয়েম ভাবি, শোনো তাহলে। গতকাল ইয়াদিগার শেফকেত ভাইজানকে দেখেছে, তাই ওকে বলেছি যে তোমার যখন শেফকেত ভাইজানের সাথে দেখা হয়েছে তাহলে কেন বলনি হায়দার ভাইজানের কাছে বিয়ের অনুমতি চায়? উনি কবে ফিরবেন কেন জিজ্ঞেস করনি? এটা কি আমি কোনো ভুল করেছি মেরিয়েম ভাবি? তুমিই আমাকে বলো, নাকি আমি কোনো বাড়াবাড়ি করেছি? ও সত্যি এসেছিল ইয়াদিগার? ভাবি, এই রহস্যটা আমি কিছুতেই বুঝতে পারছি না। ভাইজান কি সত্যি এসেছিল নাকি আসেনি? মানে কি? কিছুই বোঝো না আইফের। ভাবি, তুমি বসো, তোমার জন্য চা নিয়ে আসি আমি। না না না, দরকার নেই, আমি নিয়ে আসছি। ঠিক আছে ভাবি। মাথা মোটা। আপনাকে আর এক কাপ চা দেব মাহমুদ সাহেব? দিন প্লিজ। রাতে আপনার ভালো ঘুম হয়েছে মাহমুদ সাহেব? সত্যি খুব আরাম করে ঘুমিয়েছি। আপনারা আমার জন্য এত ভালো আয়োজন করেছেন যে কি আর বলবো, ধন্যবাদ। ব্যাপার না মাহমুদ সাহেব। মাহমুদ সাহেব, অমলেটটা খুব সুস্বাদু হয়েছে, আর একটু নিন না মাহমুদ সাহেব। আর নেব না, অনেক ধন্যবাদ। আমি আসলে এখন একটু বাইরে যাব কেনাকাটা করতে। কি কেনাকাটা করতে? আমার আসলে কিছু ড্রেস কেনা দরকার। ওহ না, আপনি কেন যাবেন মাহমুদ সাহেব? আপনি শুধু মুস্তাফাকে আপনার ড্রেসের মাপ দিয়ে দিন, ওই আপনার সবকিছু এনে দেবে মাহমুদ সাহেব। সত্যি এনে দেবে? মুস্তাফাকে কোথায় পাওয়া যাবে? গেটেই পাবেন মাহমুদ সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখনই গিয়ে মুস্তাফাকে বলি আমার জন্য কিছু ড্রেস নিয়ে আসুক। আর ও ড্রেস নিয়ে এলেই আমি গোসল করে ড্রেস চেঞ্জ করতে পারবো। আচ্ছা যান মাহমুদ সাহেব। আচ্ছা ঠিক আছে, আসি। সাবধানে যাবেন। আমি আসি ম্যাডাম। এই লোকটার সাথে একই ছাদের নিচে থাকতে আমার একটুও ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না আম্মা,
কিন্তু কোনোভাবে যদি এই অসভ্যটার স্মৃতি ফিরে আসে আর মুখ খোলে, ফাতি অনেক বড় বিপদে পড়ে যাবে, এমনকি জেলেও যেতে হতে পারে। তাই ওকে আমাদের সহ্য করতেই হবে। সহ্য করতেই হবে, এছাড়া উপায় কি? ভেবো না ফেহমি, আমি ওকে সামলে রাখবো। ধন্যবাদ মুকাদ্দের। এর মধ্যে মুকাদ্দেসকে খুঁজে বের করো ফেহমি। ঠিক আছে আম্মা, করব। আমি এখন উঠি। আচ্ছা তোমরা ঠিক আছে খাও। ফেহমি। শোনো মুকাদ্দের, তুমি সবসময় ওই ছেলেটাকে চোখে চোখে রাখবে। একদম ভাববেন না সুলতানা, নিশ্চিন্ত থাকুন, দেখবেন সব ঠিক হবে। কিভাবে নিশ্চিন্ত থাকবো? প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই হয়তো ওর স্মৃতি ফিরে এলো। ফিরে আসবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যাই হোক, আমি এখন উঠি। আচ্ছা ঠিক আছে। জাঙ্গো, এটা একটু খাও শোনা। দেখো, এটা তোমার পছন্দের পনির। জাঙ্গো, এ তো খুব ভালো, আমার লক্ষ্মী ছেলে, খাও। আল্লাহ আল্লাহ, সব খোলা না বন্ধ বুঝতে পারছি না। শেফকেত, 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 এখানে কি করছো? আরে এই মহিলাকে, আমি তোমার চুল ছিঁড়ে ফেলবো। মুকাদ্দেস আপনি? হ্যাঁ, তাতে কি? ওই ম্যারিয়ান, তুমি এখানে কি করছো? শেফকেত, এই মহিলার সাথে তুমি কি করছো? কি আর করবো, দেখছো না ঘুমোচ্ছে। আর এটা কোথায়, কোন জায়গা? আমি এখানে কবে এসেছি, কোথা থেকে এসেছি? আপনি এটা আমাকে জিজ্ঞেস করছেন মুকাদ্দেস ম্যাডাম? আপনারা দুজন এখানে একসাথে একই বেডে কি করছেন বলুন? আরে থামো, একটু থামো, আমি তোমাকে সব বলছি। হ্যাঁ ফাতি, জায়গাটা মনে হয় খুঁজে পেয়েছি। আরে এই মহিলাটা পাগল, আর উপর গত রাতে ড্রিঙ্ক করে পুরোই মাতাল হয়ে আমার কাছে এসেছে। আমি কি করব? মাতলামি করতে করতে বললো আমি যেন ওকে এখানে কোনো এক জায়গায় লুকিয়ে রাখি, কিন্তু তারপরে যে কি হয়েছে আমার তো আর কিছুই মনে নেই। আমি আসলে কি হয়েছিল? আরে তুমি এসব কি বলছো শেফকেত? আরে আমি কি বলবো, আমার তো কিছু মনে নেই। আমার চুলটা, মেরিয়াম আপা, ফেহমি সাহেব, শেফকেত, ভেবে মুকাদ্দেস, ফেহমি। আরে তোমরা এখানে কি করছো? তুমি অন্ধ, দেখছো না যে আমরা লুকিয়ে আছি তো। ও, কম্বলের নিচে লুকিয়ে আছো তোমরা? আরে এভাবে কেউ লুকোয়? আমরা আসলে পালাচ্ছি। কার কাছ থেকে পালাচ্ছ মুকাদ্দেস? আমাদের কাছ থেকে? তোমরা আমাদের থেকে কেন পালাচ্ছ? তাছাড়া পালাচ্ছই যখন, তাহলে দুজন আবার একসাথে হলে কিভাবে? আল্লাহ ভালো জানেন। ফেহমি সাহেব, এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, তবে এটা বুঝেছি ওদের নিয়ে ভাবলে আমিও পাগল হয়ে যাব। কিন্তু এটা ঠিক, তোমাকে পস্তাতে হবে মুকাদ্দেস। ফেহমি, তুমি আমার সাথে কি করবে? যেখান থেকে এসেছো সেখানেই পাঠাবো মুকাদ্দেস। শেফকেত, তোমাকেও এর জন্য অনেক পস্তাতে হবে শেফকেত। ওরা আমাদের আটকে রাখবে। তাহলে কি করব? চলো পালাই। পালাতে হবে, চলো পালাই, চলো। আরে কি করছো? আসি, বাই বাই। ও ফেহমি সাহেব, আপনি আমাকে প্লিজ একটু বলুন হচ্ছেটা কি? আমি বুঝতে পারছি না, তবে এটা বুঝতে পারছি মুকাদ্দেসের সাথে আমার পরবর্তী সাক্ষাৎ মোটেও ভালো হবে না। আমিও শেফকেতকে নিয়ে একই কথাই ভাবছি ফেহমি সাহেব। চলুন মেরিয়াম আপা, আপনাকে বাসায় পৌঁছে দিই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আন্টি, তুমি ওকে একদম চোখের আড়াল করবে না। ওর যদি কিছু মনে পড়তে শুরু করে মোস্তাফাকে জানাবে, ওই ব্যবস্থা নেবে। আচ্ছা আন্টি, তাহলে রাখছি এখন। কি
কি হয়েছে? খারাপ কিছু হয়নি তো? না না, সব ঠিক আছে। যাক ভালো। এরতানের কি খবর? আন্টির সাথে বসে চা খাচ্ছে। আল্লাহ আল্লাহ, ভালো বন্ধুত্ব হয়েছে মনে হয়। হ্যাঁ, জানোই তো আমার আন্টির মাথায় সারা দুনিয়ার বুদ্ধি। উনি আসলে এরতানকে ব্যস্ত রাখার জন্য এসব করছেন। ওকে যখন আন্টি ব্যস্তই রাখছেন, এর মধ্যে আমরা ওকে বিদায় করার প্ল্যানিং করে ফেলি। যা করার আমি করব, তোমাকে ভাবতে হবে না। এত দেরি করছো কেন ফাতি? ওর আইডি কার্ড বানানো হয়ে গেছে, কিন্তু এখনো পাসপোর্ট হয়নি, আর সেজন্যই। উফ, আমার একটুও ভালো লাগছে না ফাতি। এরতানের কথা মাথায় এলে আমার সবকিছু লোটপালট হয়ে যাচ্ছে। জেনেব, বলছি তো তুমি এটা নিয়ে একদম ভেবো না, আমি সব সামলে নেব। কিভাবে ভাববো না বলো তো? আমাদের বাবা মার কোনো খবর আছে? আচ্ছা, ওরা এখনো পলাতক। তবে একটা ভয়ঙ্কর খবর আছে। ওই ওয়ার্কশপে তোমার মা আমার বাবা, মানে আমার বাবা আর তোমার মাকে একসাথে পেয়েছে। কি? তাও আবার দুজন মিলে এক বিছানায় ঘুমোচ্ছিল। ফাতি, তুমি এসব কি বলছো? হয়েছে, থামো, অস্থির হয়েও না। নিশ্চয়ই এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। মানে ওরা ভালো আছে, তবে এখনো পলাতক, আর এটাই বাস্তবতা। আমি সত্যিই বুঝতে পারছি না, মানে সবকিছু বুঝলেও ওদেরকে বুঝতে পারি না। সবাই বদলালো, কিন্তু ওরা দুজন বদলালো না। কে জানে আবার কোন ঝামেলায় পড়ে। উফ, গত রাতের ঘটনার পরও তুমি এসব বলছো জেনে? গত রাতে ওদের পারফরমেন্স দেখার মতো ছিল। আমার তো মনে হচ্ছিল ওরা কোনো পেশাদার দলের সদস্য, তাই ওদেরকে নিয়ে ভেবো না, ওদের কিচ্ছু হবে না। সত্যি ওদের প্রশংসা করতে হয়। জেনেব, তুমি শুধু বাচ্চাদের দিকে মনোযোগ দাও। দেখো, আমি আবারও বলছি, এই সময় তোমাকে দুশ্চিন্তা থেকে, সব ধরনের ঝামেলা থেকে দূরে থাকতে হবে, কেমন? কি হয়েছে? কি হয়েছে বলো না। আরে আস্তে যাও, আস্তে। জেনেব, জেনেব, অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। জেনেব, অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। জেনেব, জেনেব, কথা বলছো না কেন? তুমি ঠিক আছো? ঠিক আছো তুমি? আস্তে। জেনেব, তুমি কি ঠিক আছো? জেনেব, 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 কি হলো? দরজা বন্ধ করলে কেন? জেনেব, আল্লাহ তুমি সাহায্য করো। আরে আমার মোবাইলটাও তো রুমে রেখে এসেছি। জেনেব, জেনেব, তুমি কথা বলছো না কেন? জেনেব, আরে কিছু একটা অন্তত বলো। জেনেব, ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাম্বুলেন্স টাকার দরকার নেই ফাতি। তাহলে কি হয়েছে? কি হবে, আমি তো তোমাকে আগেই বলেছি, প্রেগন্যান্সির সময় বমি হওয়া, বমি ভাব হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমি তো খুব ভয় পেয়েছিলাম, তুমি যেভাবে বমি করছিলে মনে হচ্ছিল মুখ থেকে বাচ্চা বেরিয়ে আসবে। ফাতি, কি বলছো? বাচ্চা জন্মের আগেই তো দেখছি তুমি প্যানিক অ্যাটাকের রোগী হয়ে যাবে। প্লিজ শান্ত হও। সম্ভব না জেনেব, জানোই তো সন্তানদের কথা এলে আমি নিজেকে শান্ত রাখতে পারি না। ওহ, কে জানে এখন আবার কি বলবে। এক্সকিউজ মি। তুমি ওর সাথে কিছু করেছো? কিছু না। চলো, ও কিছু বলার আগে আমরা যাই। চলো চলো, সাবধানে, হ্যাঁ, চলো, সাবধানে জেনেব। গুনায়, কি ব্যাপার? ওই মাহমুদ কোথায়? কোন মাহমুদ? আরে একটু আগে আমাদের সঙ্গে বসে যে খাচ্ছিল। ওই মাহমুদ একটু আগেই তো বাইরে চলে গেছে। কি বলছো তুমি? কোথায় গেছে? যেতে দিলে কেন? এখন আমি ছেলে মেয়েদের কি বলবো? অতিথির খেয়াল রাখতে পারি না? আপনি ভাববেন না মোকাদ্দের ম্যাডাম, উনি বাইরে যায়নি, বাড়ির ভেতরেই আছেন। শুনে ভালো লাগছে। কোথায় এখন? জাঙ্গো, হায় হায়, আপনি এখানে গোসল করছেন মাহমুদ সাহেব? আমার চোখ জ্বলছে। মানে আমি আসলে জাঙ্গোকে খুঁজছিলাম, কিছু মনে করবেন না। আমার চোখ জ্বলছে, বাটিটা একটু দেবেন? হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি, আপনি ওখানেই থাকুন। আমি সত্যি দুঃখিত। এই নিন, এই নিন, এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ডান পাশে। ওটা কোথায়? কোথায় ওটা? একটু ডানে যান। আমাকে দিন, আমি আপনাকে সাহায্য করছি। একটু দাঁড়ান, পানি দিচ্ছি। এ তো খুব গরম পানি। হ্যাঁ, এখান থেকে দিই। ক্ষমা করবেন। আরে আমি তো কিছু বুঝতে পারছি না। একবার বলছেন অনেক গরম, একবার বলছেন অনেক ঠান্ডা। এই নিন, আপনি করুন। আমিও তো তাই বলছিলাম। মানে মুকাদ্দের ম্যাডাম, আমি আপনাকে বাটিটা দিতে বলেছিলাম, আমার গায়ে পানি দিতে বলিনি। আসলে আপনার চোখ জ্বলছিল তো, তাই আমি পানি দিয়েছিলাম। ওফ, ভেবেছিলাম একটু আরাম করে গোসল করব, কিন্তু দেখুন কি হয়ে গেল, সব নষ্ট হলো। ক্ষমা করবেন। আপনার মুড ঠিক করার জন্য কি করতে পারি বলবেন?
ও আল্লাহ, আমার অনেক ক্লান্ত লাগছে। আপনি চাইলে বিশ্রাম নিতে পারেন মুকাদ্দের ম্যাডাম। না না, এখন আমাকে যেতে হবে। পিঠের এই জায়গাটা একটু দিলে খুব ভালো হতো। আচ্ছা, এখানে দেওয়ার পর আমি চলে যাব, তারপর আপনি নিজেই গোসল করবেন, কেমন? ঠিক আছে। সত্যি আমি জীবনেও আপনার মতো এত সুন্দর করে কাউকে স্ক্রাব করতে দেখিনি। আল্লাহ আপনার মঙ্গল করুন। কি বলছেন? এটা কোনো ব্যাপারই না, আমি তো আপনার জন্য এখনো কিছুই করিনি। আপনার ব্যথা করছে না তো? না না, বরং পিঠের যেখানে যেখানে ব্যথা ছিল আপনার স্পর্শে সেগুলো একদম গায়েব হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি তাহলে যাই, জাঙ্গোকে গিয়ে খুঁজে বের করি। আপনি গোসল করুন। ঠিক আছে। হ্যাভ এ নাইস টাইম। অনেক ধন্যবাদ। ও শেফকু, আমার কি অবস্থা হয়েছে তুমি দেখেছো? আরে আমি হচ্ছি স্বনামধন্য মুকাদ্দেস শেখের জিজাদে, যে কিনা 15 রুমের একটা প্রাসাদে থাকতো, নামি দামি খাবার খেত। আর আমি এখন কোথায় আছি দেখো, কি খাচ্ছি দেখো, আমি একটা শুকনো সিমিত খাচ্ছি বসে বসে। এটাই যে পেয়েছো, আল্লাহর কাছে শুকরিয়া করো, বুঝলে? না না, এভাবে থাকা সম্ভব না শেফকু। শোনো, আমি বলছি কি, চলো বিদেশে চলে যাই। না, আমি এখান থেকে আর কোথাও যাব না, আমার এখানে অনেক কাজ আছে। আরে তোমার আবার কি কাজ? তুমি তো সারাদিন ওই ওয়ার্কশপে মাতালের মতো পড়ে পড়ে ঘুমো। আর তুমি কি করো? তুমি তো সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন ভোগ ভোগ করে আমার মাথা নষ্ট করো, তাতে তো কিছু হয় না। আমি এখানে ওই এরতানকে খুঁজবো। কি কাকতালীয় ব্যাপার, আমিও তো ওই এরতানকেই খুঁজছি। তুমি আবার এরতানকে কেন খুঁজছো? ওই এরতানকে আমি এই কারণে খুঁজে বের করতে চাইছি যে ওকে পেলে জিজ্ঞেস করতাম যে বোকা মুকাদ্দেস, তুমি এটা কি করছো? তুমি যে জেনেপের কাছ থেকে মুক্তি পাওয়ার পরিকল্পনা করছো, তা আবার ওর বাবাকেই বলতে যাচ্ছ? এটাই জিজ্ঞেস করতাম যে এরতান, সত্যি করে বলো, তুমি আমাদের শিকারি কটেজে কি করতে গিয়েছিলে? কি পরিকল্পনা নিয়ে গিয়েছিলে বলো? হ্যাঁ, এটাই। তুমি কি করবে এরতানকে? খুন করব। গভীরে, অনেক গভীরে। অসম্ভব, তুমি এটা করো না, তাহলে আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে। তোমার আবার কোন পরিকল্পনা ভেস্তে যাবে? তুমি যদি এরতানকে সত্যি খুন করার চেষ্টা করো, অনেক বড় বিপদ হবে। তাছাড়া তুমি আর আমি এখন পার্টনার, আমরা একসাথে পালিয়ে বেড়াচ্ছি। তুমি বিপদে পড়লে খুব স্বাভাবিকভাবে আমিও বিপদে পড়বো, বুঝতে পেরেছো? আমি এখন একাই কাজ করব, বুঝেছো? আর আমি যদি ধরা পড়ে যাই, তাহলে পুলিশকে তোমার কথা বলবো না। শেফকু, কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি মুকাদ্দেস। এখন থেকে আমাদের দুজনের পথ ভিন্ন। তোমার যেখানে যেতে মন চায় সেখানে চলে যাও, কেমন? মানছি আমি তোমাকে পছন্দ করি না, কিন্তু আমরা এতদিন একসঙ্গে ছিলাম, আমরা তো এখন দুজন পার্টনার। চলে যাচ্ছ কেন? না, আমরা কোনো পার্টনার টার্টনার না মুকাদ্দেস। আমাদের দুজনের রাস্তা একদমই ভিন্ন, বুঝেছ? আচ্ছা, বাই বাই। বাই বাই। আরে যাও যাও, তোমাকেও আমার কোনো প্রয়োজন নেই। বাই বাই, বিদায় হও, বিদায় হও। ভেবেছি ওকে ছাড়া আমি চলতে পারবো না। অসভ্য একটা বদমাশ কোথাকার। একটু খাও জেনেব। ফাতি, আমি ভালো আছি। একটু খাও না জেনেব। এই সময় বমি হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। প্লিজ তুমি আমাকে রোগী বানিয়ে দিও না ফাতি, কথা শোনো। খাও বলছি। উফ, আচ্ছা খাচ্ছি, কিন্তু এরপর আমি কাজে যাব। না, তুমি এখন কাজ করবে না, এমনকি তুমি আমার চোখেরও আড়াল হবে না। আল্লাহ আমাকে ধৈর্য দাও। আবার কথা বলছো, চুপ করো। আমি তোমার বস, বসের কথার অবাধ্য হবে না। ছেলে মেয়েরা। আন্টি, শোনা বাবা, মাহমুদকে বাসায় রেখে এখানে কেন এসেছো? তোমার বাবাকে ওর কাছে রেখে এসেছি সোনা। কেন? কারণ তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলা দরকার। কোন ব্যাপারে? এরতান, মানি মাহমুদ, মানি এরতান। খারাপ কিছু হয়নি নিশ্চয়? বরং খুব ভালো কিছু হয়েছে। আমি তোমাকে বাঁচানোর একটা উপায় খুঁজে পেয়েছি। কি উপায়? এরতানকে আমাকে দিয়ে দাও, আমি ওকে নিয়ে চলে যাই। কি বলছো? ওকে তুমি কোথায় নিয়ে যাবে আন্টি? বাবা, আমি ওকে অনেক দূরে নিয়ে যাব। জাঙ্গোর বড় ভাই হয়ে আমার সাথে থাকবে, ওরা একসাথে খেলবে, আর তোমরাও এখানে সুখে থাকতে পারবে।
ইয়া আল্লাহ, আমার মা খালারা সব এমন কেন? তো তুমি রাজি তো বলো? অবশ্যই আমি রাজি না আন্টি। আইডিয়াটা খারাপও না। জেনেব, কেন বাবা? সম্ভব না আন্টি, কারণ আমি তোমাকে বিপদে ফেলতে পারবো না। আর এই টপিকটা এখন এখানেই ক্লোজ। আহা, তোমার সাথে কথা বলাই বৃথা। চলো জাঙ্গো, এত সুন্দর প্ল্যানটার গুরুত্বই বুঝলো না। বলুন ফাতি স্যার। মুস্তাফা, ওই এরতান অসভ্যটাকে তুমি এখনই আমার অফিসের দিকে নিয়ে এসো। স্যার এখনই আনছি। ঠিক আছে। ফাতি, তুমি কি করলে? এছাড়া কি করবো জৈনেব? ওইখানে থাকলে অন্তত আমাদের চোখের সামনে থাকবে, তা না হলে আন্টি ওকে নিয়ে যাবে, আমাদেরকে শান্তিতে রাখার জন্য নিজেকে বিপদে ফেলবে। ঠিক। মুস্তাফা, আমরা কোথায় যাচ্ছি? এখানেই তো ভালো আড্ডা দিচ্ছিলাম। ফাতি স্যার এমনটাই আদেশ দিয়েছেন মাহমুদ সাহেব। আমি গাড়ি চালাই? দরকার নেই, বসুন। আরে দাও না। আরে বসুন তো ভাই। না, অসম্ভব। আমি নিশ্চয়ই পাগল হয়ে যাচ্ছি। না হলে মমের মতো উল্টাপাল্টা কেন দেখবো, ভুলভাল বকবো? নিশ্চয়ই পাগল হয়েছি। হ্যালো মামনি। বাবা। দাদুমণি, এসে খুব ভালো করেছো। তোমাকে দেখতে এসেছি সেলিন, দাদিমা। এদিকে তাকাও। কি হয়েছে মামনি? মনে হচ্ছে ভূত দেখেছো। না বাবা, আমি ভালো আছি। মমের কোনো খবর আছে? তোমার মা কি করেছে তা কি তুমি জানতে চাও সেলিন সোনা? কি হয়েছে? আবার কি করেছে? সোজা কথায় যদি বলতে যাই, মামনি তোমার মা শেফকেতের সাথে পালিয়ে গেছে। কি? কিভাবে? আমি ঠিক জানি না ওরা পরস্পরকে কোথায় পেয়েছে, কিভাবে একসাথে হয়েছে, তবে এই মুহূর্তে তোমার মা শেফকেতের সাথে আছে। বিশ্বাস হচ্ছে না। সম্মান আর থাকলো না। তবে আমি জানি ওকে কি করতে হবে। কি করি দেখো। তুমি ওকে খুঁজে পাওনি, কিন্তু আমি খুঁজে বের করবো ফেহমি। মামা কিভাবে পালালেন? দাদিমা আবার ওদের খুঁজছেন। আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। আমিন। এক্সকিউজ মি, আপনি আমাকে ডাকছেন? তুমি আমাকে চিনতে পারছো না? ভালো করে দেখো একবার। আরে বিশ্বাসই হচ্ছে না, এটা কেমন ছদ্মবেশ! সত্যি চিনতে পারিনি আমি। আরে তাতে কি, এখন তো চিনতে পেরেছো, এটাই অনেক। মুকাদ্দেস, এই অবস্থা কেন? কোথায় ছিলে? তোমাকে নিয়ে তো অনেক অদ্ভুত অদ্ভুত কথা শুনেছি। শুধু তাই না, এমন কথাও শুনেছি যে তুমি নাকি পাগল হয়ে গেছো। আরে তুমি এসব কি বলছো? হ্যাঁ, যারা এসব কথা বলেছে ওরাই আমার চেয়ে বেশি পাগল, বুঝেছো? যাই হোক, আমি এখন এসব ভেবে আপসেট হতে চাই না। এই তুলাই, তুমি জানো আমি আসলে এখানে তোমাকে কিছু কথা বলতে এসেছি। কি বলতে এসেছো? তুলাই, তোমার সাথে আমার 20 বছরের পুরনো বন্ধুত্ব, তাই না বলো? বন্ধুত্ব বললে কমই হবে, আমরা তো এক কথায় বোনের মতো। আমি এখন একটু খারাপ সময় পার করছি তুলাই, আর এই সময় সবার প্রথমে আমার মাথায় কার কথা এসেছে জানো? তোমার, আমার প্রিয় বন্ধুর। কিছু টাকা দিতে পারবে? আরে কি বলছো? আমি তো এটা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। স্বনামধন্য মুকাদ্দেস শিকেরজিজাদে আমার কাছে টাকা ধার চাইতে পারে। আরে কিসের ধার? আমি কেন ধার নেব? তুমি তো 1 বছর আগে আমার কাছ থেকে ধার নিয়েছিলে। জলদি আমার টাকা ফেরত দাও বলছি। ব্যাংক থেকে টাকা নিচ্ছ না কেন ডার্লিং? নাকি ধরা পড়ে যাওয়ার ভয় পাচ্ছ? হ্যাঁ,
আরে আমি কেন ধরা পড়ার ভয় পাবো? আমি কি কোনো পলাতক আসামি নাকি? তাছাড়া সত্যি কোনটা তা তুমি কিভাবে জানবে? তুমি তো শুধু পত্রিকা দেখো আর মানুষের কথা শুনে বেড়াও। হায় আল্লাহ, আমি কি অন্ধ নাকি? দেখো দেখো ওখানে কি লেখা। পোস্টারের এই ছবির মানুষটা বেশ কিছুদিন নিখোঁজ। কোনো সহৃদয় ব্যক্তি যদি এই ছবির মানুষটাকে কোথাও দেখে থাকেন, দয়া করে নিচে লিখিত ফোন নম্বরে গুলসুম শেখের জিজাদেকে জানানোর জন্য বিনীত অনুরোধ রইল। যদি কেউ খোঁজ দিতে পারেন তাকে সম্মানী হিসেবে 1 লাখ লিরা পুরস্কৃত করা হবে। এটা তো খুবই দুঃখজনক। উনি কিভাবে আমাকে এত ছোট করতে পারলেন? কিভাবে পারলেন? আপনাকে ধিক্কার গুলসুম শেখের জিজাদে। আল্লাহ আপনাকে উপযুক্ত শাস্তি দেবেন। অপেক্ষা করুন, আমিও আপনাকে এর উচিত জবাব দেব। হায় আল্লাহ, আমার মূল্য কিভাবে এত কম দিতে পারলো? মাত্র 1 লাখ লিরা আমার জন্য 1000 মিলিয়ন বা ইউরো দিতে পারতো। এবার বুঝবে মুকাদ্দেস কেমন লাগে। আমাকে নিয়ে অনেক তাচ্ছিল্য করেছিলে, অভাবে থাকলে কেমন লাগে এবার তুমিও বুঝবে। অসভ্য একটা। আমার আর কোনো সম্মান রইল না, সম্মান রইল না। আমিও যদি আপনাকে পাগলা গারদে না পাঠাই, আমার নাম মুকাদ্দেস শেখের জিজাদে না। পোস্টার লাগানো দেখছি সবখানে। এখানেও পোস্টার লাগানো, কি সুন্দর। ও মুকাদ্দেস, তুমি সবখানে মুকাদ্দেস। ফাতে, আবারও বমি ভাব হচ্ছে? না না, বমি ভাব নেই। কি হয়েছে? দাঁড়াও, এখনই দেখাচ্ছি। কি? এটা ওপেন করব? করো, কি হয়েছে? হায় আল্লাহ, এটা কি লজ্জাজনক। মম এবার নিশ্চয়ই বড় কোনো বিপদে পড়ে যাবে, আর সাথে আমাদেরও বিপদে ফেলে দেবে। এবার ধরা পড়বেই। পড়ুক, ধরা পড়লেই আমাদের শান্তি। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু তোমার মা ধরা পড়লে আমার বাবাও ধরা পড়বে। আর এর মানে কি তুমি জানো? এর মানে বাবা আবার জেলে যাবে। না জেনেপ, আমার মনে হয় না রেইস বাবা এখনো মামের সাথে আছেন। আর তাছাড়া ওনারা যে একসাথে ছিলেন, আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না। আমি দোয়া করি মম যেন ধরা পড়ে যায়, কখনো পালাতেই না পারে, তবে আমি স্বস্তি পাবো। আর এরতানকে তাহলে কি করবে? দেখো, তোমার মায়ের সাথে এরতানের কোনোভাবেই দেখা করানো যাবে না। ভেবো না, আমি এটা কখনোই হতে দেব না। তবে এরতানকে আর ওই বাড়িতে রাখা যাবে না। ও তাহলে কোথায় থাকবে? একটা ব্যবস্থা করতে হবে। তবু ওখানে রাখা যাবে না, জায়গাটা নিরাপদ না। অসভ্য! তুই এখানে কি করছিস? কেন এসেছিস? কার ক্ষতি করতে এখানে এসেছিস? কি ব্যাপার, তুমি কে ভাই? এমন করছো কেন? আরে দেখো অবস্থা, আমাকে চিনতে পারছে না, জানতে চাইছে আমি কে। এরতান এসেছে। ওরহান জানে না, ও কিছুই জানে না। জলদি চলো, জলদি জলদি জলদি। মাহমুদ আজ আমাদের অতিথি। কে মুস্তাফা? এটা তো আমার বন্ধুর অফিস, তাহলে ও কেন আমার সাথে এমন ব্যবহার করছে? আরে কিসের মাহমুদ, কিসের বন্ধু? আজ আমি তোকে মজা বোঝাবো। আরে ওরহান শান্ত আরে হও, যাও তো, যাও, আমি তোমাকে যাও, সব সরো। বলছি, তুমি শান্ত হও। তুমি আর কি বলবে? মাহমুদ হচ্ছে আমাদের ফাতি স্যারের অতিথি, ঠিক আছে? আপনিও শান্ত হন মাহমুদ সাহেব। মুস্তাফা, ওকে এখনই নিয়ে যাও, না হলে আমি ওকে এখানেই কবর দেব। ওরহান, তুমি অনেক কিছু জানো না, পরিস্থিতি একদম ভিন্ন। আমি তোমাকে সব খুলে বলবো, শান্ত হও। আমি ওকে বোঝাতে পারতাম মুস্তাফা, কিন্তু আমি আমার বন্ধুর অফিসে এসেছি, তাই এখন কোনো ঝামেলা করতে চাই না। ও আমাকে হুমকি দিচ্ছে আর তুমি আমাকে শান্ত হতে বলছো। ওকে কি বললে তুমি? আপু, ও এখানে কি করছে? বেরিয়ে যাও বলছি। চুপ করো দুলা ভাই, চুপ করো। আরে বন্ধু, এ কে? কখন থেকে আমার সাথে চিৎকার করছে? তুমি ওকে ছেড়ে দাও মাহমুদ। তুমি আমার সাথে এসো, চলো আমার রুমে যাই। হ্যাঁ তাই চলো। ও কবে থেকে মাহমুদ? তোমার মাথায় কি কিছু নেই? একটু কি মাথা খাটাতে পারো না? না, আমি তোমাকে পরে সব বলবো। মুস্তাফা, ওরহান একটু আস্তে কথা বলো ভাই আমার। আমি কথা বললেই জোরে হয়ে যায় না?
ম্যারিয়াম শুনছো? আল্লাহ 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 আল্লাহ। ম্যারিয়াম কোথাকার, এদিকে এসো। আরে কোথায় যাচ্ছ তুমি? ম্যারিয়াম, ম্যারিয়াম, আমি তোমাকে ডাকছি, কেন শুনছো না? আমি শুনতে পারবো না শেফকাত। এই সময় একা কোথায় যাচ্ছ? তাতে তোমার কি? তোমার কি? আমাকে রাগাবে না বলছি শেফকাত। ম্যারিয়াম দেখো, সবকিছুরই একটা ব্যাখ্যা আছে, না শুনে চিৎকার করছো কেন? কেন করব না? তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তাও আবার মুকাদ্দেসের সাথে। না, আমি ছেড়ে যাইনি, মুকাদ্দেস পাগলি এসেছে। তাহলে তুমি ওর সাথে কেন ছিলে বলো তো? উই ম্যারিয়াম, আচ্ছা তোমার কি ওকে হিংসে হচ্ছে নাকি? হ্যাঁ, আমি কেন হিংসে করব? আমি তো তুমি যেন বিপদে না পড়ো সেই চেষ্টাই করছি। তুমি যদি ওই পাগলটার সাথেই থাকতে চাও তাহলে যাও, কিন্তু এরপর আমার কাছে আর কখনো আসবে না শেফকাত। বুঝেছি বুঝেছি, মুকাদ্দেসকে হিংসে করছো। বাজে বকবে না। মোটেও বাজে বকছে না, তুমি আমার স্ত্রী, তুমি হিংসে করতেই পারো, কোনো সমস্যা নেই, সেই অধিকার আছে। হ্যাঁ, তবে তুমি যা ভাবছো বিষয়টা একদম তা না। আসলে ওই পাগলি মুকাদ্দেস আছে না, ও আমাকে বললো, শেফকে তুমি আমাকে বাঁচাও প্লিজ, আমি পাগলাগারোতে থাকতে চাই না। হ্যাঁ, এই বলেই ও আমার সাথে সাথে আসা শুরু করলো। ম্যারিয়াম, তাতে আমার কি? হঠাৎ করে তুমি এখানে কেন এসেছো? তুমি তো কাউকে কখনো কৈফিয়ত দেওয়া পছন্দ করো না, কৈফিয়ত দিচ্ছ। হ্যাঁ, আমার মনে হয়েছে ম্যারিয়াম তোমাকে আসল সত্যটা না জানিয়ে চলে যাওয়াটা একদমই ঠিক হবে না। মনের মধ্যে খুব অস্থির লাগছিল, অপরাধ বোধ হচ্ছিল, বুঝেছ? তাই দেরি না করে তোমার কাছে এসেছি। মানে আমার জীবনে যে পাগল জেদি মেরিয়াম আছে তার কাছে। মানে যাই হোক, বলা শেষ, আমি গেলাম। এখন আবার কোথায় যাবে? সেই ওয়ার্কশপে? না, আমার একটা ছোট কাজ আছে সেটা করতে। শোনো ম্যারিয়াম, আমার সম্পর্কে তোমাকে যে যাই বলুক না কেন, আমার কাছে না আসা পর্যন্ত তুমি তা কখনোই বিশ্বাস করবে না, বুঝতে পেরেছো? বুঝেছি। নিজের চোখে দেখলেও আমার মুখ থেকে না শোনা পর্যন্ত বিশ্বাস করবে না, বুঝতে পেরেছো? বুঝেছি। খুব ভালো, এবার এসো, একটু জড়িয়ে ধরো। পাগল একটা পাগল, তুমি একটা পাগল। আমার মেরিয়াম। আচ্ছা হয়েছে, আমি এখন যাই, পালাই। ও আসলেই পাগল, সত্যিই পাগল। আর এটাই হলো আসল কাহিনী। দুলা ভাই, বাহ, তোমার বুদ্ধির প্রশংসা করতেই হয়, খুব সুন্দর নিখুঁত প্ল্যান করেছো, সত্যি অসাধারণ। দেখ ফাতি, এবার আমি ওরহানের সাথে সম্পূর্ণ একমত। আরে যাকে তোদের জীবন থেকে সরাতে চাস তার সাথে কেন তো জড়াচ্ছিস? এটা শুধু ফালতুই না, সুপার ফালতু প্ল্যান। আরে কেন ফালতু হবে? মানছি এর মধ্যে কিছু ছোটখাটো ত্রুটি আছে, কিন্তু আমার প্ল্যান কাজ করছে, সবকিছু ঠিকই আছে। দেখ ফাতি, এর বেশি আমি তোকে কিছু বলবো না, কারণ তোর সমস্যা তোর ভেতরেই, তাই কখনো ঝামেলা থেকে মুক্তি পাস না। মেতে একদম ঠিক বলেছে। আচ্ছা হয়েছে, তোমরা এত কথা বলো না। ফাতি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে সামলে নেবে। হ্যাঁ, ভাইয়াকে কেউ বিরক্ত করো না। আমার দিকে তোমরা একটু তাকাও তো। এবার বলো তো তোমরা কে যে এভাবে আমার স্বামীর সমালোচনা করছো? হ্যাঁ, ফাতি শেখের জিজাদে হচ্ছে আমাদের দেশের যুব সমাজের জন্য একজন আইডল, বুঝতে পেরেছো? ও যেমন ভালো নেতা তেমন ভালো গাইড, সমস্যার সমাধানেও একেবারে পাকা। একটু অতীতের কথা মনে করে দেখো তো, ভুলে গেছো? আমি বলছি, আমাদেরকে ওই জ্বলন্ত বিমান থেকে কে বাঁচিয়েছিল? আমি। হ্যাঁ, আমার আর ওরহানের মাঝে সমঝোতা করতে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে কে আমাদেরকে ওই বরফের ঘরে নিয়েছিল? আমি। তাছাড়া প্রতিযোগিতার জন্য কেক বানাতে সিরাপের দরকার হলে কে তোমাকে আনতে বলেছিল? আমি অ্যাপেল সিরাপ আনতে বলেছিলে। ম্যাপেল সিরাপ। তাই। শোনো, তোমরা তোমাদের ওই ছোট্ট মস্তিষ্কে ফাতির প্ল্যান অনুমান করার চেষ্টা করো না, কারণ তোমরা এর যোগ্যই না। ও নিশ্চয়ই এটার একটা সমাধান করবে, শুধু ওকে ভরসা দিয়ে যেতে হবে। ঠিক তাই। হ্যাঁ ঠিক। ঠিক আছে, মানলাম প্ল্যানটা ভালো, কিন্তু এরতান অসভ্যটার যদি স্মৃতি ফিরে আসে, অতীতের সবকিছু মনে পড়ে যায়, তখন তোমরা কি করবে? কি আর করবে? পুলিশের কাছে গিয়ে অভিযোগ করবে। আরে ও কি অভিযোগ করবে? তার আগে আমি ওর নামে অভিযোগ করব। তুমি অভিযোগ করলেই বা কি হবে? তাই বলি অসভ্যটাকে নাকের সামনে রাখতে হবে। হ্যাঁ? না না, এমন হতে পারে। আরে কি হয়েছে? কিছুই হবে না। আমি তো বললাম যে কিভাবে সম্ভব? বোঝার চেষ্টা করো, কেন? আরে তোমরা একটু থামো বন্ধুরা। এই এরতানটা কে? কেন তোমরা ওকে নিয়ে তর্ক করছো? ও আসলে কে? খারাপ হলে চলো ওকে মেরে আসি। ওই অসভ্যটা কে বন্ধু? বলো। এরতান শুনতে শুনতে কান বিরক্ত হয়ে যাচ্ছে। ওর কথা বাদ দাও বন্ধুরা। দেখছোই তো, ওর কারণে তোমরা সবাই বিরক্ত হয়ে যাচ্ছ। এর চেয়ে চলো আমরা এক কাজ করি, সবাই মিলে গিয়ে ওর নাক মুখ ভেঙে দেই।
ঠিক বলেছি না ভাবি? ও তোমাকে বলছে জেনেব। ঠিক কথা মাহমুদ ভাই, তুমি একদম ঠিক বলেছো, ওকে মারাই উচিত। আর তাই আমি অনেক আগেই ওর নাক মুখ ভেঙে দিয়েছি, তুমি একদম চিন্তা করো না। তুমি একটা বাঘের বাচ্চা। সাবাস বন্ধু। এই পিচ্চি, আমি কিন্তু তোমাকে একদম ভুলিনি। তুমি আমাকে অনেক খারাপ কথা বলেছো। শুধুমাত্র বন্ধু আর ভাবির কথা ভেবে আমি তোমাকে উচিত জবাব দেইনি, বুঝেছো? আমাকে দুলা ভাই অনুরোধ করছি এখান থেকে ওকে নিয়ে যাও, না হলে আমি কিন্তু ওর নাক মুখ ভেঙে দেব। মাহমুদ চলো যাই। ঠিক আছে। দেখেছো সাহস কত? ও পাগল, বাদ দাও। ফাদিক সত্যি আমার এখনো বিশ্বাস হচ্ছে না, আর আমি তো এখনো বুঝতেই পারছি না এই লোকটা কিভাবে এলো আমাদের জীবনে, বলো তো? এই বিষয়টাই তুমি না গলিও না ওরহান, এটা একটা সিরিয়াস বিষয়। ফাতিয়ার আমি সামলাবো, কেমন? কি হয়েছে বন্ধু? আমি কি ভুল কিছু বলে ফেলেছি? তোমাকে বলিনি অযথা কথা বলবে না। ওরহান বদমেজাজি, ওকে রাগাবে না। ঠিক আছে বন্ধু, আর বলবো না। তবুও তুমি শান্ত হও, ওকে? ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করব? কি? তোমাদের সাথে ওই নীল চোখের ছোটখাটো মেয়েটা আছে না, ওই মেয়েটা কি? খুব সুন্দর দেখতে। মেয়েদের বাগদত্তা, ভুলে ওর দিকে নজর দেবে না, তোমাকে শেষ করে ফেলবে। ভাই আমি খুব দুঃখিত, বিশ্বাস করো আমি জানতাম না। জানলে তোমাকে জিজ্ঞেস করতাম না। এখন থেকে ও আমার ভাবি হয়, কথা দিচ্ছি। আচ্ছা তুমি এখানেই থাকো, আমি ওদের কাছে যাচ্ছি। বন্ধু আরেকটা শেষ কথা, ওখানে একটা সোনালী চুলের মেয়ে আছে না, জানোই তো আমার আবার সোনালী চুলের মেয়ে খুব পছন্দ। ওই মেয়েটাও ঠিক তেমন, ওকে খুব পছন্দ হয়েছে, দেখতে একদম পরী। এটা কি করলে? এই বন্ধু ফাতি, তুমি আমাকে এভাবে মারলে কেন? যাতে তোমার স্মৃতি ফিরে আসে। দেখো, আমাকে তোমার আগেই বলা উচিত ছিল, তাহলে হয়তো এভাবে শক পেতে হতো না। তুমি তো সামান্য শক পেয়েছো, আমাকে ধন্যবাদ দাও যে আমি তোমার নাক মুখ এখনো ভেঙে দিইনি। ঠিক আছে, রাগ করো না বন্ধু, শান্ত হও। দেখো আমি কি রাগ করেছি? না। কেন? কারণ আমি জানি তুমি আমার ভালোর জন্যই সবকিছু করেছো। যাও রান্নাঘরে গিয়ে বসো। না, এটা সম্ভব না। ওই আরতানকে আমার এখান থেকে সরিয়ে ফেলতে হবে, না হলে আমি ওকে মেরেই ফেলবো। কি হয়েছে ফাতি, রাগ করছো কেন? কিছু হয়নি, তবে ওকে এখানে রাখা যাবে না। তুই ঠিক বলেছিস, ওকে এখানে রাখা উচিত না। হ্যাঁ আমিও তাই বলছি। তাছাড়া একবার ভেবে দেখ, জেনেব আর আরতান একই জায়গায়। ও কি করেছে তা যদি জানতে। মানে কি দুলা ভাই? কি করেছে বলছিস? না না, কিছু বলতে চাচ্ছি না। যাও, কিছু হওয়ার আগে যে যার বাড়ি চলে যাও। তুমি তোমার বাড়ি যাও, আর ওকে বলো ওর বাড়ি চলে যেতে। তুমি আবারও তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দিচ্ছে? এবার তোমাদের ভালোর জন্যই দিচ্ছি, জলদি যাও যাও। আশ্চর্য। দুলা ভাই তুমি এসব কি বলছো? বুঝতে পারছি না। ফাদিক শোনো, তুমি আমার বোনের মতো, যা বলছি তাই করো। এখন বাড়ি চলে যাও, পরে আবার দেখা হবে। যাও যাও প্লিজ। বিষয়টা কিন্তু অনেক খারাপ হচ্ছে। খারাপ হলে হোক, তবুও তোমরা যাও যাও। চলো সেলিন, চলো। আর ভালো লাগে না সবসময় একই ব্যবহার। চলো 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 যাই। এরপরে থাকতে বলছিস? শোনো, ওকে একটু বোঝাও। আচ্ছা জেনেব, আমরা এখন যাই। রাগ করো না মিথ্যে, তুমি এখানে থাকো। আমি আসছি। আল্লাহ, কি ভাগ্য আমার, ঘুরে ফিরে আবারও এখানে এসেছি। উফ, পিপাসায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমার এই কি অবস্থা হয়েছে? আমি কেমন মুকাদ্দে শেখের জিজাদে হয়েছি। শেফকেত, শেফকেত, আল্লাহ হয়তো নেই। আমি এখন কি করব? বাথরুমেও যেতে হবে। শেফকেত নেই, কি করব এখন? এখন কি উপায় হবে আমার? কোথায় গিয়ে থাকবো?